হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু নতুন একটা ইভেন্ট সেটা নিয়ে ডিসকাস করব। রিসেন্টলি যে ইভেন্টটা হচ্ছে সেটা হলো স্ম্যাকডাউন, এবং স্ম্যাকডাউনের রিসেন্ট ইভেন্টে সেখানে বেশ ইন্টারেস্টিং কিছু ম্যাচ কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেখানে কোডি রোডস, কেভিন ওয়েন্স এর এগেনস্টে টাউন ডাউন আন্ডার এবং বিভিন্ন দু একটা ট্যাগ টিমস ম্যাচও সেখানে রয়েছে। তো বেশ ইন্টারেস্টিং দেখেই মনে হচ্ছে, এবং বেশ একটা হাইপেও চলছে। সেখানে ওটিসির কামব্যাক এবং ব্লাড লাইনের যে ড্রামাটিক এক্সট্রাভ্যাগেন্সা, সেই শোডাউনটাও কিন্তু একটা অন্যরকম ছিল। তো সেটা নিয়েই থাকবে পুরো ভিডিওটা, আর লাইভ রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো কথা না বাড়ি, শুরু করা যাক। ফার্স্টেই দেখা যায় কিন্তু টাউন ডাউন আন্ডার তাদের শো ওপেন করে বসছে, মানে রিংয়ের মধ্যে, যেখানে গ্রেসন ওয়ালার আর অস্টিন থিওরি তারা স্টেজের ওপর তাদের একটা কালারফুল শো, যেখানে গেস্ট হিসেবে কোডি রোডসকে দেখা যাচ্ছে। বাট গেস্টের থেকেও কিন্তু তার ইনসাল্টটাই মানে একটা ক্রিটিসিজম, সার্কাস্টিক ওয়েতে কিন্তু দেখা যাচ্ছে। এবং কোডি রোডসকে এটাও গ্রেসন ওয়ালার বলছে যে র্যান্ডি অর্টন আর কেভিন ওয়েন্স তার পার্টনার হওয়া সত্ত্বেও তার জন্য বেশ অনেকবারই কিন্তু সেখানে মানে তার জন্য তারা আহত হয়েছে। কোডি কিন্তু এখনও একজন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হিসেবে রয়েছে। সে রেসেলমেনিয়ার পর থেকে ব্যাকল্যাশ এবং সামারস্ল্যামেও কিন্তু সে টাইটেলটা ডিফেন্ড করে। এখানে কিন্তু কেভিন ওয়েন্সের কামব্যাকের কথাও কিন্তু বলছে, এবং তাদের ফ্রেন্ডশিপটার মধ্যেও কিন্তু কথা চলছে। মানে টাউন ডাউন আন্ডারের মধ্যে গ্রেসন ওয়ালার আর অস্টিন থিওরি দুজনে রয়েছে। ওয়ালার যেখানে কোডি রোডসকে বলছে যে সে নাকি তার ফ্রেন্ডের জন্য সে বিট আপ হয়েছে, এবং কোডি পাল্টা কোশ্চেন করে দিয়েছে যে অস্টিন থিওরি কি সত্যি তার ফ্রেন্ড, নাকি অস্টিন থিওরিকে সে শিল্ড হিসেবে সে দেখছে এবং ম্যানিপুলেশন করারও চেষ্টা করছে কিনা সেটাই জিজ্ঞেস করছে। ওয়ালারের মধ্যে তারা দুজন বেস্ট ফ্রেন্ড, এবং অনেক দিন ধরেই কিন্তু তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা রয়েছে। ইভেন অনেক ট্যাগ টিম ম্যাচ তারা খেলেছে, ট্যাগ টিম টাইটেলও তারা জিতেছে। তবে ওদের ফ্রেন্ডশিপের মধ্যে আগের ইভেন্টগুলোতেও বেশ কয়েকটা ইভেন্টে দেখা গেছে যে অনেকেই কিন্তু এরকম ভাবে বলেছে যে তাদের দুজনের মধ্যে কিন্তু মেবি হয়তো ফ্রেন্ডশিপ ভালো বলেই সেখানে হয়তো একটা ক্রিটিসিজম দেখা গেছে, এবং তাদের ফ্রেন্ডশিপের দিকে আঙুল তোলা হয়েছে। বাট ওয়ালার আর থিওরির একটা ফ্রেন্ডশিপ, একটা স্ট্রং বন্ডিং কিন্তু আগাগোড়াই দেখা গেছে। তো কোডি রোডসকে কোশ্চেন করায় কেভিন ওয়েন্স আর র্যান্ডি অর্টনের বন্ধুত্বের বন্ডিংয়ের ব্যাপারে। কোডি রোডসও কিন্তু তাকে পাল্টা কোশ্চেন করে দিয়েছে, পাল্টা তার দিকে কোশ্চেন ছুড়ে দিয়েছে যে তাদের বন্ডিংটা কি আসল সত্যিকারের, মানে তাদের বন্ধুত্বটা কি সত্যিকারের, নাকি তারা জাস্ট খেলার জন্য খেলছে এবং শিল্ড হিসেবে তারা রয়েছে এখানে, সেটাই কিন্তু ওয়ালার এখন। ইভেন বিগির অবর্তমানে কেভিন ওয়েন্স, কফি কিংস্টন আর জেভিয়ার উডের সাথে কিন্তু একটা বন্ডিং তাদের দেখা গেছিলো, যেখানে কেভিন ওয়েন্সের যে জার্নিটা সেটা কিন্তু দেখানো হচ্ছে, এবং স্যামি জায়েনের সাথে তার বন্ডিং, নিউ ডেজের, এবং কেভিন ওয়েন্সকে বেশি ট্রাস্ট করা যাবে না সেটাও কিন্তু বলা হচ্ছে। বাট কেভিন ওয়েন্স যখন ব্লাড লাইনের সাথে একটা ক্ল্যাশ দেখা গেছিলো টাইটেলের জন্য সোলো সিকোয়ার সাথে কোডি রোডসের, তখন কিন্তু কেভিন ওয়েন্স এসেছিলো কোডি রোডসের পাশে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে, এবং র্যান্ডি অর্টনও ছিল, এবং সেখানে তারা কিন্তু একটা শিল্ডের মতো তারা এগিয়ে এসেছিলো, এবং সেই ফ্রেন্ডশিপটারও কিন্তু একটা বেশ ভালো বন্ডিং দেখা গেছিলো। এবং ব্লাড লাইনের অত একজন ডমিনেটিভ টিমের এগেনস্টে গিয়েও তারা কিন্তু খেলেছিল, যদিও জিততে পারেনি, বাট খেলেছিল। তো কেভিন ওয়েন্সের একটা ছোট্ট প্রোমো কিন্তু দেখানো হয়েছে ভিডিওতে। তার মানে কেভিন ওয়েন্স আর রোডসের মধ্যে ফ্রেন্ডশিপের কোশ্চেন তুলে সেই ভিডিওটা দেখিয়েছে, এবং কেভিন ওয়েন্সও চলে এসছে, এবং সে দেখছিল ভিডিওটা, যে রোডসকে দেখাচ্ছে তার ভিডিওটা। এবং সেই ভিডিওটা ভালো কাট এডিট হয়েছে সেটাও কিন্তু সে প্রশংসা করছে, যে তার বন্ধুত্বের মধ্যে একটা বাঁধ মানে
বন্ধুত্বে ব্যাঘাত ঘটানোর জন্য এমনটা করেছে, এডিট করেছে, সেটাই কিন্তু কেভিন ওয়েন্স বলছেন। কেভিন ওয়েন্স বলছে যে এই ভিডিও দেখানোর জন্য ধন্যবাদ, এবং আমি রিংয়ের ভিতরে গিয়ে তোমাদের বিট করব, এবং তার আগে একটু অফিসিয়াল করে নেওয়া দরকার। এবং নিক অল্ডিস জেনারেল ম্যানেজার তাকে ডেকে একটু প্রশংসা করছে, এবং ও মাই গড, তাদের একটা ট্যাগ টিম ম্যাচ কিন্তু অফিসিয়াল করে নিচ্ছে, যেখানে কেভিন ওয়েন্স কোডি রোডস ভার্সেস গ্রেসন ওয়ালার আর R-Truth। নিক অল্ডিসও কিন্তু অ্যালাউ করে দিয়েছে, সে ডান ডিল বলে সে ম্যাচটা সেট করে দিয়েছে। মেন ইভেন্টে তাদের একটা ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে। একটা ইন্টারেস্টিং সেগমেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেখানে কেভিন ওয়েন্স বলছে তাড়াতাড়ি করে গিয়ে তাদেরকে বিটেন আপ করে চলে আসবে, এবং নিক অল্ডিস বলছে ঠিক আছে, অনেক সময় কম, কিন্তু যা করবে তাড়াতাড়ি করবে। রিংয়ের ওপর কেভিন ওয়েন্স সে অলরেডি উঠে গেছে, এবং তাদের ওপর কিন্তু একটা ডমিনেন্স দেখা গেছে, যেখানে কিন্তু কোডি রোডস তবে ওয়ালারের যেই বিহেভিয়ার মেবি সেটার জন্য হতে পারে, তার যে একটা বাদরামো, সেটাও কিন্তু রেসপেক্ট কম দেওয়া, সেটাও কিন্তু হতে পারে। কেভিন ওয়েন্স তার উপর একটু বেশি রেগে আছে। আগের ম্যাচে যেখানে ওয়ালার ভার্সেস কেভিন ওয়েন্সের ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু ওয়ালার বলেছিল কেভিন ওয়েন্সের পারফরমেন্স আগের মতো নেই, বাট তার সাথে ম্যাচ খেলে কেভিন ওয়েন্স প্রমাণ করেই দিয়েছে যে সে কতটা এখনও সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কতটা জলে আছে কিনা। নিক অল্ডিস কিন্তু অনেকটাই কুল এবং বেশ কুল একজন জিএম, যেটা আমার দেখে মনে হচ্ছে। অ্যাডাম পিয়ার্সও কুল, বাট নিক অল্ডিসের একটা ক্লাসি ব্যাপার রয়েছে সেখানে, যেটা কিন্তু সেগমেন্টটাকে আরও বুস্ট আপ এনহ্যান্স করে আমার যেটা দেখে মনে হয়। যদিও র আর স্ম্যাকডাউন এই দুটোই বেশি দেখি, এবং এই দুটোর পাশাপাশি যে ইভেন্টের এঙ্গেজমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বেশি। তো এলএ নাইট চলে এসছে, সে লোগানের এলএ নাইটের সাথে একটা ম্যাচ হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, সরি এলএ নাইটের ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ, যেটা লোগান পলের কাছ থেকে নিয়েছিল, জিতেছিল। সেই টাইটেল ম্যাচটারই কিন্তু চ্যাম্পিয়নশিপ হবে স্যান্টোস এসকোবারের সাথে। তো স্যান্টোস এসকোবার আর এদের টিমটা আগে বেশ বড় ছিল, এবং তাদের ড্রাগন লি, ওদিকে রেমিস্ট্রিওর টিমও কিন্তু একটা লুচাডর যেই সিনারিও, মানে তাদের যেই ট্রেডিশনাল লুচাডরের যেই টিম, সেটাও কিন্তু আগে বেশ আরও বেশি ডমিনেটিভ লাগতো, বাট এখানে কম টিমও কিন্তু তারা বেশ এঙ্গেজিংভাবে তারা ম্যাচটাকে নিয়ে যাচ্ছে, ক্যারি অন করছে। তবে এলএ নাইট কিন্তু তার যে লেভেলটা সেটা কিন্তু ধরে রেখেছে, মানে এলএ নাইটের একটা ইন্টারেস্টিং জার্নি কিন্তু দেখা গেছে, সেখানে বিভিন্ন প্লেয়ার্সদের সাথে সে ম্যাচ খেলে, কার্মেলো হেইস এবং আদার্স, আন্ডারডে, লোগান পল, এদের সাথে ম্যাচ খেলেও কিন্তু সে তার যেই জায়গাটা, সে একটা স্কিলফুল গেম প্লে তার দেখা যায়, এবং যেটা দর্শকের অনেক বেশি ভালো লেগেছে। তো ম্যাচগুলো আমারও পার্সোনালি ভালো লেগেছে, এবং তোমরা যদি দেখো তোমাদের মেবি ভালো লাগবে, সেটাও আশা করা যাচ্ছে। কারণ হচ্ছে আগের যে ম্যাচগুলো সেগুলোর থেকে অনেকটাই বেটার পারফরমেন্স দেখা গেছে, মানে তার কামব্যাক হওয়ার পর। এবং লোগান পলের পেছনে তো মানে অনেক অ্যাগ্রেসিভভাবে পড়েছিল তার থেকে টাইটেলটা জিতে নেওয়ার জন্য, যেখানে লোগান পল কিন্তু সেই টাইটেলটা বেশ একটু বাঁচিয়ে রাখার জন্য একটু ইনসিকিউর ছিল, যেটা দেখে মনে হচ্ছিল। তো সেখান থেকে, তবে লোগান পলের পারফরমেন্সও যথেষ্ট ভালো, তো সেখান থেকে ডিফিট করে সে ডিফেন্ড করেছে যথেষ্ট, তার স্কিলফুল অ্যাথলেটিক যেই গেম প্লে সেটাও কিন্তু ভালো দেখা গেছিলো। তো এলএ নাইট আর স্যান্টোস এসকোবারের ম্যাচ হওয়ার আগেই কিন্তু অ্যানাউন্স করার আগেই কিন্তু এখানে গার্জার, বার্টো, এসকোবারের সাথে যারা রয়েছে তারা এলএ নাইটকে কিন্তু রিং থেকে বার করে নেয়, এবং একটা কিন্তু ডমিনেন্স দেখা যায়। ও
মাই গড, তাই এলএ নাইটকে পারফরমেন্স অনেক কমে যাবে, কারণ রেফারি তাদের কিন্তু আউট করে দিচ্ছে। স্যান্টোস এসকোবারের পার্টনার ইলেকট্রো লোপেসকেও কিন্তু রেফারি চলে যেতে বলেছে। অবভিয়াসলি রেফারির ওপর কথা বলাটা রিংয়ের মধ্যে, রিংয়ের বাইরে সে যা কিছু বলা যেতে পারে, বাট রিংয়ের মধ্যে রেফারি কিন্তু তার পাওয়ারটাই বেশি অ্যাথলিটসদের থেকেও। তো এলএ নাইট আর স্যান্টোস এসকোবারের ম্যাচ শুরু হয়ে গেছে, যদিও এলএ নাইট অনেকটাই কিন্তু সে ক্ষয়প্রাপ্ত বলা যেতে পারে। এবং স্যান্টোস এসকোবারের একটা এনার্জেটিক গেম প্লে দেখা যাচ্ছে, যেখানে এলএ নাইটকে ট্যাপ করছে, বাট এলএ নাইট, তবে এলএ নাইট অত সহজে হারার প্লেয়ার নয় যেটা দেখে মনে হচ্ছে। এলএ নাইটের কিছু কিছু মুভ সেটাও কিন্তু বেশ ক্রিটিক্যাল। অ্যানাউন্স টেবিলের ওপর গিয়ে তারা একদিকে ভালো, রিংয়ের বাইরে গিয়েও কিন্তু বেশ জার্নি, ব্রোকেন টেবিল সেটা দেখা যায়, এবং অ্যানাউন্স টেবিলের ওপর সেখানে একটা ক্ল্যাশ দেখা যাচ্ছে। সব স্ক্রিন সব সরিয়ে দিচ্ছে। রিংয়ের বাইরেও কিন্তু তাদের ম্যাচটা দেখা যাচ্ছে বেশ ভালোই। স্কোয়ারে কিক এবং অ্যানাউন্স টেবিলের ওপর এলএ নাইট শুয়ে রয়েছে, আর ওপর দিকে এসকোবার জাম্প পুরো লাইন আপ করে এলএ নাইটের ওপর। একটা নেক টু নেক কিন্তু কম্পিটিশন হচ্ছে এখানে দেখা যাচ্ছে। ড্রপ ফ্ল্যাশ রিংয়ের ওপর থেকে, বাট এলএ নাইট সে কোনো মতো সে এছাড়াও কিন্তু সোলো সিকোয়া সে রোমানের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবে, মেবি তাদের যে ক্লাস চলছে সেটা নিয়ে। তারপর 6 ওমেন একটা ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে, কোডিয়ার্স কেভিন ওভেন্স ভার্সেস টাউন ডাউন আন্ডারেরও কিন্তু একটা ম্যাচ দেখা যাবে শোডাউনে। এবার এলএ নাইট ফর্মে দেখা যাচ্ছে। স্যান্টোস এসকোবার, ও ব্যাকড্রপ নেক বেকার, স্যান্টোস এসকোবার তো এলএ নাইটের পারফরমেন্সটা কিন্তু প্রথমে একটু কিন্তু ডাউন দেখা গেলেও পরবর্তীতে কিন্তু বেশ ভালো রকমভাবে ব্যাক আপ করে। সে তার টাইটেলটা ছাড়বে না এবং অত সহজে সে ডিফিট হবে না, সেটাই দেখে মনে হচ্ছে। ও ক্লোজ লাইন দিয়ে ডাউন করে দেয় এবং ও বিএফটি
এল নাইটের মধ্যে যে ফ্লেক্সিবিলিটিটা সেটা কিন্তু দেখে না মনে হয় না যে ফ্লেক্সিবিলিটি রয়েছে, তাকে একজন রেসলার হিসেবে দেখে মনে হয়, বাট তার মধ্যে যে এজিলিটি সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং এসকোবারকে দিয়ে দিচ্ছে, ও তার ফিনিশার দেওয়ার পরেও কিন্তু এসকোবার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ এসকোবার সহজে কিন্তু সে হাল ছাড়ছে না দেখে মনে হচ্ছে। বিএফটি দিতে গেল, বাট টার্নিং তাকে একটা হিট করলো, ফ্লাইং এলবো অ্যান্ড বিএফটি 1 2 3। এল নাইট রিটেইন করলো তার টাইটেলটা। দারুণ একটা ম্যাচ কিন্তু দেখা গেল। ও এমজি, তবে এল নাইটের পোটেনশিয়ালটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিলো যে তার প্রথমে তার ওপর সেই অ্যাটাকটা হওয়ার পরেও কিন্তু সে তার পারফরমেন্সে কিন্তু কোনো ডাউনফল দেখা যায়নি। ইয়া, ওয়েড ব্যারেট আর কোরি গ্রেভস তারা অ্যানাউন্স টেবিলে রয়েছে ইংলিশ কমেন্টেটর হিসেবে, এবং মাইকেল কোলেও কিন্তু ভালো কমেন্টারি করে, যেটা আমার ভালো লাগে পার্সোনালি। এবং বাট সে মেবি হয়তো গ্যাপ নিয়েছে কিছুদিনে। আগের ফ্রাইডেতে দেখা গেছিলো কার্মেলো হাইস আর আন্ডারটেকের ম্যাচ, সেখানে কার্মেলো হাইস জিতে যাওয়ার পরেও কিন্তু আন্ডারটেকে সে বারবার করে তপ্ত করছিল, যার কারণে তাদের ম্যাচ হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা ক্ল্যাশ দেখা যায়। ইভেন ব্যাক স্টেজেও দেখা যায় তাদের কার্মেলো হাইসকে আর সামনে আসতে না, বাট কার্মেলো হাইস মনে হয় না সে থেমে থাকবে, তার সামনে যাবেই, এবং আবার কিন্তু তাদের মধ্যে ম্যাচ দেখা গেলেও যেতে পারে। একটা 6 ওমেন, এরপর একটা 6 ওমেন ট্যাগ টিম ম্যাচ, যেখানে আলবা ফায়ার, ইজলা ডন আর ডিভেনপোর্ট ভার্সেস নাওমি, বিয়াঙ্কা বেলার আর জেড কার্গিল। টাইটেলটা রয়েছে আলবা ফায়ার ইজলা ডনের কাছে, ট্যাগ টিম ওমেন্স টাইটেল। বাট এটা টাইটেল ম্যাচ হচ্ছে না, এটা 6 ওমেন ট্যাগ টিম ম্যাচ হচ্ছে। ব্যাক স্টেজে স্যান্টোস এসকোবার তার হেরে যাওয়ার পেছনে কিন্তু এই বারটা ব্রাদার্সদের কিন্তু বলছে যে, বাট অ্যাপোলো ক্রুজ আর ব্যারন করবিন তাদের শাবাশি দিচ্ছে, মানে তারা থাকা সত্ত্বেও কিন্তু ম্যাচটা জিততে পারেনি, সেটাই বলছে। তবে অ্যাপোলো ক্রুজ, ব্যারন করবিন এনএক্সটি থেকে এসে কিন্তু এখানেও ভালো তাদের ম্যাচ হয়তো দেখা যায়নি, ততটাও বেশি ম্যাচ দেখা যায়নি, বাট যে কটা দেখা গেছে সেগুলো কিন্তু সলিড দেখা গেছে। অ্যাপোলো ক্রুজ, ব্যারন করবিনের টিমটা বেশ ভালো টিম, তারা বেশ ট্যাগ টিম ম্যাচ খেলতেই পারে, সেখানে তাদের কিন্তু খুব বেশি ম্যাচ দেখা যায়নি, বাট তারা চিল করছে এখন দেখে যেটা মনে হচ্ছে। মেবি হয়তো স্যান্টোস এসকোবারের লেগারোডেলের টিম ভার্সেস ব্যারন করবিন, অ্যাপোলো ক্রুজের এবং সাথে এল নাইটও যদি যোগ হয়, তাহলে 6 মেন ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে, বাট এখনও শিওরিটি কিন্তু বলা যাচ্ছে না। ব্যাক স্টেজে দেখা যাচ্ছে মানে পরবর্তীতে ম্যাচ হবে সেটার কোনো গ্যারেন্টি, শিওরিটি নেই। মেবি হয়তো হাইপে থাকলে বা সেরকম কোনো স্কিডিউল থাকলে হতে পারে, যেটা দেখে মনে হচ্ছে আমার। এবং অবভিয়াসলি যারা সেট করে জিএম এবং সিএফও, ট্রিপল এইচ, কন্টেন্ট অফিসার, তাদের ওপর ডিপেন্ড করে, এবং ক্রিয়েটিভ টিমের ওপর ডিপেন্ড করে যে কোন ম্যাচটা রাখবে, কোন ম্যাচটা রাখবে না।
জেড কার্গিল, নাওমি আর বিয়াঙ্কা বেলার। বেল পড়ার সাথেই তাদের ম্যাচ শুরু হয়ে গেছে। বেলের সাথে কিন্তু বিয়াঙ্কা বেলার এবং ইসলা ফায়ার তাদের ম্যাচ রিংয়ের মধ্যে তারা শুরু করে দিয়েছে। বিয়াঙ্কা বেলার কিন্তু আলাদাই কিন্তু পারফরমেন্স দেখা যাচ্ছে, একটা অ্যাথলেটিক্সিজম। হেডিংয়ের ওপর থেকে জাম্প আইলাডনের ওপর, আইলাডনের সাথে বিয়াঙ্কা বেলারের ম্যাচ হচ্ছে ফার্স্টেই, এবং ফার্স্টে কিন্তু একটা ডমিনেটিং পারফরমেন্স দেখা যাচ্ছে বিয়াঙ্কা বেলারের দিক থেকে, যেটা কিন্তু অবভিয়াসলি একটা ভিক্টরির নিশানি বলা যেতে পারে। বাট পরবর্তীতে কিন্তু ম্যাচ ঘুরলেও ঘুরতে পারে, সেটা কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে না। ডেভেনপোর্টের খেলা মোটামুটি ঠিকই, কিন্তু তার যে অ্যাগ্রেসিভনেস সেটাও কিন্তু দেখা যায় ম্যাচের মধ্যে, বাট দেখে কিন্তু মনে হয় না সে এতটা অ্যাগ্রেসিভ খেলতে পারে। আলভা ফায়ারের এন্ট্রি এবং বিয়াঙ্কা বেলারের সাথে বিয়াঙ্কা বেলারের সাথে আলভা ফায়ারের ম্যাচটা স্টার্ট হয়েছে। এরা আলভা ফায়ার আর ইসলা ডন, তারা কিন্তু যেই হোম টাউন তাদের, সেখানেই তারা টাইটেলটা উইন করে, এবং তখন থেকে কিন্তু তাদের জার্নিটা স্টার্ট হয় অ্যাজ এ উইনার হিসেবে। মেবি সেটা সামারস্ল্যাম কিংবা রেসলম্যানিয়া না, সেটা হয়েছিল তাদের জার্নি স্টার্ট মেবি ক্লিভল্যান্ড ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল, সেই ইভেন্টে হয়েছিল স্কটল্যান্ডে, যতটা সম্ভব মনে পড়ছে। সেখান থেকেই তাদের টাইটেলটা জেতা, এবং সেখান থেকে তাদের এই ইন্টারেস্টিং একটা জার্নি দেখা যায়। বিয়াঙ্কা বেলার একাই খেলে দিচ্ছে, বাদবাকি প্লেয়ার্সদের ওপর ডমিনেট করছে একাই, বাট
কোথাও না কোথাও গিয়ে সেখানে ডমিনেন্স হয়ে যাচ্ছে, কারণ তিনজনকে সামলানো কিন্তু ততটাও সহজ নয় যেটা দেখে মনে হচ্ছে বিয়াঙ্কা বেলারের পক্ষে। অবভিয়াসলি সেখানে অনেকটাই তার খাটনি এফার্ট রয়েছে। বিয়াঙ্কা বেলার ব্যাক ব্রেকার দিয়ে দিয়েছে। ইজলাকে ডাউন বিয়াঙ্কা বেলার ট্যাগ দিতে যাচ্ছে, বাট দিতে পারলো না। ওদিকে আলবা ফায়ারের একটা কিন্তু ডমিনেন্স। বিয়াঙ্কা বেলার ব্যাক ব্রেকার। দুটো টিমই হাত বাড়িয়ে রয়েছে। ওদিকে ডিভেনপোর্ট আর এদিকে জেড কার্গিল দুজনই ট্যাগ পায়। জেড কার্গিলের পাওয়ারফুল এন্ট্রি এবং তিনজনের ওপরে কিন্তু তার ডমিনেন্স। জেড কার্গিল একাই খেলে দিচ্ছে। তবে বিয়াঙ্কা বেলারের অনেকটা হাত ছিল সেখানে, তাদের অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ার বিয়াঙ্কা বেলার। নাওমিও বেশ স্কিলফুল গেম প্লে দেখা যাচ্ছে। ডিভেনপোর্ট তার সাথে, তবে ডিভেনপোর্টের পাওয়ারফুল গেম প্লে না থাকলেও তার স্কিলফুল গেম প্লে দেখা যায়। আর ওদিকে আলবা ফায়ার ইসলাটনেরও কিন্তু নর্মাল একটা মোটামুটি বলাই যাচ্ছে, বাট সেই লেভেলের গেম প্লে কিন্তু এখনও অবধি। জেড কার্গিল উঠেই কিন্তু সুপার কিক, আর এদিকে টার্নিং কিক একটা দিয়ে দিল জেড কার্গিলকে। বিয়াঙ্কা বেলার রোপের ওপর থেকে ইজলা ফায়ার উইনিং টিমের ওপর। ডিভেনপোর্টকে ট্যাপ করে নাওমি একটা ভিক্টরি কিন্তু পেয়ে যায় এখানে। ম্যাচটা লং লাস্টিং ছিল এবং তাদের কিন্তু এফোর্ট ভালোই দেখা গেছে, কিন্তু এদের মতো কোঅপারেটিভ ততটা ছিল না যেটা দেখে মনে হচ্ছে। এবং এদের পাওয়ারফুল টিমের মধ্যে কিন্তু একটা ভালো বন্ডিং রয়েছে, যেটা কিন্তু অপোজিট পক্ষে কিন্তু দেখা যায়নি। এখনও পর্যন্ত মনে হয় না 6 উমেনের জন্য কোনো টাইটেল রয়েছে, মানে তিনজনই টাইটেল পাবে এমন। ট্যাগ টিম অবধি আছে, বাট তিনজন টাইটেল পাবে সেটা কিন্তু এখনও কিন্তু মানে নেই সেটা। উবার এরিনাতে বেসেন বার্লিনে কিন্তু ম্যাচ হবে। বেসেন বার্লিন, উবার এরিনা, সেখানে আইকনিক ইভেন্টস, আইকনিক ম্যাচগুলো কিন্তু দেখা যাবে। সেখানে ইন্টারেস্টিং যে ম্যাচগুলো, সেখানে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ডেমিয়ান প্রিস্ট
রিয়া রিপ্লে ভার্সেস ডমিনিক মিস্টেরিও আর লিভ মর্গানের ম্যাচ, এছাড়াও গান্থার আর র্যান্ডি অটনের ম্যাচ সেখানে দেখা যাবে। ট্যাগ টিম ম্যাচ তো রয়েছে, টাইটেল ম্যাচ, এছাড়াও কোডিওর্স কেভিন ওয়েন্স ভার্সেস ফিন বেলার আর কোডিওর্স। সেখানে টাইটেল ম্যাচ কি আনডিসপিউটেড টাইটেল ম্যাচ দেখা গেলেও যেতে পারে, সেখানে কিন্তু সোলো সিক্কা তার কিন্তু এখনও টাইটেল জেতা হয়নি, যেই টাইটেলের জন্য সে কিন্তু ওটিসির কামব্যাক এসে ইন্টারাপ্ট হয়ে গেছে, ইনভলভ হয়ে গেছে, নাহলে কিন্তু সেই টাইটেলের জন্য অনেক আগেই কিন্তু সে নক করেছিল। তো বেসিন বার্লিনের টাইটেল কারা কারা জেতে সেটাই কিন্তু টাইটেল ম্যাচগুলো বেশ ইন্টারেস্টিং হবে, সেটারও ভিডিও বানানোর চেষ্টা করব। সেখানে সিএম পাঙ্ক ড্রু ম্যাকইন্টায়ারের ইন্টারেস্টিং একটা দারুণ ম্যাচ হবে। এতদিন ধরে তাদের মধ্যে যে ক্ল্যাশটা চলছিল বেশ ইন্টারেস্টিং, ব্রেসলেট এবং বেল্ট নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং সেগমেন্ট দেখা গেছে। সেখানে অনেকটা পার্সোনাল, অনেকটা কিন্তু ইমোশনাল দিকেও কিন্তু দেখা গেছে। তাদের হোম টাউন শিকাগোতে সেখানেও কিন্তু একটা ক্ল্যাশ হয়েছে, এবং মানে তাদের ক্ল্যাশটা মোর ওভার পার্সোনাল ইমোশনাল কিন্তু দেখা গেছে। মানে অন্যগুলো রিংয়ে ছিল, রিংয়ের মধ্যেই বেশি ম্যাচগুলো দেখা যায়, বাট তাদেরটা কিন্তু রিংয়ের বাইরেও কিন্তু অনেকটাই দেখা গেছিলো। মাঝে মাঝে অনেক পুরোনো দিনের WWE এর যে ক্লিপগুলো, মানে একদম ছোটোবেলায় যেগুলো দেখতাম, সেই লাইক ট্রিপল এইচ, গোল্ডবার্গ, আন্ডারটেকার, সেই ম্যাচগুলোরও কিন্তু মাঝে মাঝে প্রোমো দেখায়, এবং যেগুলো ততটা হাইপে ছিল না সেগুলোও কিন্তু মাঝে মাঝে দেখায়। সেগুলো মানে রকের যে পুরোনো ম্যাচগুলো সেগুলো কিন্তু একটা তো মাঝে মাঝে পুরোনো দিনের WWE এর যে গেম ম্যাচগুলো সেগুলো কিন্তু দেখায়, সেগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে। তো ব্লাড লাইনের এন্ট্রি, নতুন ব্লাড লাইন সোলো সিক্কা আসে, লাল রঙের যেই গার্ল্যান্ড সেটা পরে রয়েছে। ওয়াশিংটন ডিসিকে অ্যাকনোলেজ করতে বলছে অ্যাজ ইউজুয়াল, আর ওদিকে জেকব আর টামাটমা তাদের কাছে রয়েছে টাইটেল ম্যাচ, ট্যাগ টিম টাইটেলটা রয়েছে। এবং তবে রোমান আগে এসেই তাকে অ্যাকনোলেজ করতে বলতো, বাট এখানে সোলো কিন্তু এসেই সে ও মাই গড বলছে যে ওটিসি সে ডান, সে মেবি হয়তো আসবে না, কারণ তার কামব্যাকে দেখা গেছিলো যে সোলো সিক্কার থেকে যে উলাফালা, মানে তার কাছে টাইটেলটা নেই, বাট তার কাছে যে উলাফালাটা রয়েছে সেটা নিতে এসছে, এবং সোলো সে নাম্বার 2, এবং রোমান সে নাম্বার 1 সে নিজেকে দাবি করেছিল, রোমান সে নিজেকে নাম্বার 1 দাবি করেছিল, এবং সোলো বলছে যে সে নাম্বার 2।
তো সামান ব্রাদার্সের মধ্যে যে ইন্টারকলিশন ম্যাচগুলো হচ্ছে, যেটা যখন রক এসেছিলো রোমানের সাথে যে ব্লাড লাইন, সেখান থেকেও কিন্তু তাদের মধ্যে যে ইন্টারকলিশন হয়েছিল সেখানেই ব্রোক হয়ে গেছিলো। এবং তার আগের থেকেই মানে লকডাউনের সময় থেকে কিন্তু ব্লাড লাইনের মধ্যে যেই ট্যাগ টিম ম্যাচগুলো, সেখানে কিন্তু তাদের মধ্যে উসো এবং জেউসের মধ্যে সেখানে ক্ল্যাশ হয়। তো এখানেও টাইটেল ম্যাচ, ট্যাগ টিম ম্যাচে সেখানে ক্ল্যাশ কিন্তু দেখা যাচ্ছে। তবে এখানে সোলো সিকোয়ার টিমের মধ্যে কিন্তু একটা সোলোর যে নতুন টিম টামাটঙ্গা এবং জ্যাকব টঙ্গাস ব্রাদার্সদের মধ্যে যে টিম তৈরি হয়েছে, সেটাই কিন্তু তারা সেটা নিয়ে কিন্তু ডমিনেট করছে। রোমান কামব্যাক করার পরেও তাদের ডমিনেন্স দেখা গেছে এবং রোমানকেও কিন্তু তারা ছাড়েনি, রোমানকেও কিন্তু টেবিল ব্রেক করে এবং তাকে কিন্তু উলাফালাটা নিতে দেয়নি, যেটা নাকি ওদের ট্রেডিশনাল একটা বেশ ইমোশনাল একটা ব্যাপার, যেটাকে ওরা মান্যতা দেয়। জেকব ফাটুকে স্টেপ আপ করতে বলে সোলো এবং তার কাছে রয়েছে টাইটেলটা। তাকে আসার পরে কিন্তু জেকবের একটা কিন্তু অ্যাগ্রেসিভ এন্ট্রি এবং অ্যাগ্রেসিভ গেম প্লে দেখা যায়। একটা বেশ বিস্টের মতো লাগে, মানে দেখলেই বেশ ভয় লাগে যে একজন ওইভাবে কেউ যদি তাকায়, সত্যি মানে ভয় লাগারই মতো একটা হিংস্রভাবে। এবং টাইটেলটা সোলো নিয়ে কী করবে তার টাইটেলটা, তার থেকে টাইটেলটা নিচ্ছে। টামালোয়াগের টাইটেলটা দিয়ে দিল কেন? সোলো সিকোয়ার কথায় টামালোয়াগে কিন্তু টাইটেলটা দিয়ে দিল জ্যাকব। সোলো কিন্তু জ্যাকবকে মানে তার সাইডে নিয়ে নিল এবং ওদের দুজনের মধ্যে কিন্তু টাইটেল ম্যাচটা খেলতে নমিনেট করলো, মানে তারা দুজন খেলবে। জ্যাকব আর ওকে, তো স্ট্রিট প্রফিটও চলে এসছে এবং তাদের যে বিজনেস নাইট, মানে অবভিয়াসলি তাদের ব্লাড লাইনের কাছে টাইটেল ম্যাচটা রয়েছে এবং যে তারা খেলবে ট্যাগ টিম টাইটেল ম্যাচ। তারা ট্যাগ টিম টাইটেল ম্যাচটা খেলবে এবং টামাস ব্রাদার্সদের সাথে এগেনস্টে তারা খেলবে এবং তারা কি টাইটেলটা জিততে পারবে, কিনা সেটাই এখন ম্যাচটা হলে কিন্তু দেখা যাবে। তো এলিনাইটের মধ্যে কিন্তু আলাদাই চাঙ্গা, মানে তার মধ্যে আলাদাই ক্রেজ দেখা যাচ্ছে টাইটেলটা জিতে, এবং সে বেসিন বার্লিনে কিন্তু ওপেন চ্যালেঞ্জ করবে, যে কোনো প্লেয়ার যদি তাকে ওপেন, মানে সব প্লেয়ার্সদের জন্য ওপেন করে দিয়েছে, কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারে তার টাইটেলের জন্য এবং তার থেকে টাইটেলটা জিতে নিতে পারে। তো টামাটঙ্গার এদিকে মন্টেজ ফোর্ড অ্যাঙ্গেলো ডকিন্সের ম্যাচ শুরু হয়ে গেছে টামাস ব্রাদার্সদের সাথে। টামালোয়া তার একটা
আর ওদিকে টামালোয়া টামাটঙ্গা কিন্তু সোলো সিকাও আর জাকোফারও তারা বাইরে বসে কিন্তু তাদের ম্যাচটা এনজয় করছে। তো টামাটঙ্গা আর টামালোয়ার মধ্যে টামাটঙ্গা সে কিন্তু একটু অ্যাগ্রেসিভভাবে খেলে, টামালোয়া একটু সে একটু মানে রেসলিংয়ের মতো, সে অনেক স্লো যেটা দেখে মনে হচ্ছে। বাট জ্যাকবের কিন্তু খেলাটাই অন্যরকম, সে পুরো অ্যাগ্রেসিভভাবে তার খেলাটা কিন্তু দেখা যায়। ও ব্লাড লাইন দুটো টামাটঙ্গা টামালোয়ার ওপেন্স একসাথে ডমিনেন্স দেখা যাচ্ছে অ্যাঙ্গেলে ডকিন্সের ওপর। টামাটঙ্গাকে ট্যাগ দিয়েছে টামালোয়া, টামাটঙ্গার জাম্প এবং ফেস ফার্স্ট। মন্টেজ ফোর্ডের এন্ট্রি এবং মন্টেজ ফোর্ডকে ট্যাগ পিন। ও মুনসল্ট মন্টেজ ফোর্ডের। ও মন্টেজ ফোর্ড আর টামাটঙ্গার মধ্যে কিন্তু যখন ম্যাচটা শুরু হয় তাদের স্পিডটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যেটা দেখে মনে হচ্ছে। ও টামালোয়াকে ওদিকে অ্যাটাক করতে গেছে, টামাটঙ্গা কিন্তু নিচে নেমে গেছে। ডবল নেক ব্রেকার। স্ট্রিট প্রফিটের গেম প্লে কিন্তু আগাগোড়াই বেশ অ্যাথলেটিক, মানে যেটা দেখে মনে হয় আমার যে বাস্কেটবল প্লেয়ার্সদের মতন তাদের গেম প্লে, উড়ে উড়ে ঘুরে ঘুরে খেলাটাই বেশি দেখা যায়। আর ব্লাড লাইনের তো একটা ডমিনেটিং টিম হিসেবে একটা পলিটিক্যাল যে খেলা সেটাও কিন্তু দেখা যাচ্ছে, যেটা রোমানের সময় ততটা ছিল না, বাট এখন আরও দেখা যাচ্ছে সোলো সুপার নেতৃত্বে টঙ্গা কিন্তু সেটা ডিস্ট্রয় করে দেয় তার মুভ। ও মাই গড, আউটসাইডে পাঠিয়ে দিয়েছে টামাটঙ্গা ট্যাগ, রিংয়ের বাইরে কিন্তু মনে হচ্ছে ও ফিনিশার দিয়েছে রিংয়ের বাইরে। ও মাই গড, ডিডিটি দিয়ে দিয়েছে টামালোয়াকে। ওদিকে মন্টেজ ফোর্ড ওদিকে ট্যাগ চাইছে এবং দুজনকে ওদিক থেকে টামালঙ্গা আর মন্টেজ টামাটা। ও হাই ফ্লাইং গেম প্লে, টামাটঙ্গাকে রিংয়ের বাইরে, আর এদিকে মন্টেজ ফোর্ডের টার্নিং। ও কিক,
পিন করলো, বাট ও মাই গড, একটা স্ট্রিট প্রফিটের ডমিনেট গেম প্লে টামাটাঙ্গার ওপর। টামালোয়াকে ট্যাগ, টামাটাঙ্গা টামালোয়াকে একসাথে কিন্তু পুরো পুশ করে দিয়েছে ব্যারিকেডের ওপর। আর ওদিক থেকে মন্টেজ ফোর্ডও কিন্তু হাই ফ্লাই দিয়ে দিয়েছে। তো সোলোসিকা ওদিকে কিন্তু রেফারিকে ওদিকে ডিস্ট্র্যাক্ট করে, আর এদিকে কিন্তু জ্যাকা ফাটুসে জ্যাকব ফাটোর কিন্তু একটা ডমিনেন্স দেখা যায়। ওদিকে সোলোসিকা রেফারিকে এঙ্গেজ করে, আর এদিকে ফেস ফাস দিয়ে দেয় টামাটাঙ্গা মন্টেজ ফোর্ডকে। ব্লাড লাইন কিন্তু রিটেন টাইটেল চ্যাম্পিয়ন। ব্লাড লাইনের ট্যাগ টিম মানে কিন্তু সেখানে 4 জন থাকবেই, বাদ বাকি 2 জনের ইনভলভমেন্ট তো কিন্তু দেখাই যায় ম্যাচের শেষে। ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু একটা ডমিনেন্স দেখা যাচ্ছে। তাদের রুল কিন্তু এতদিন চলবে যতদিন না মানে তাদের লেভেলের টিম মেবি তৈরি হয়, বা ওটিসি কোনো টিমের সাথে সে আসে। ডিআইওয়াই চলে এসছে এখানে, ফরমার ট্যাগ টিম চ্যাম্পিয়ন। ব্লাড লাইনের ওপর কিন্তু তাদের ও মাই গড, জ্যাকব ফাটুকেও কিন্তু তারা ডাউন করে দিয়েছে। আর এদিকে একসাথে সোলোসিকাকে ডিআইওয়াইরা মিলে, ও নো, সামন স্পাইক দিয়ে দিল ডিআইওয়াইয়ের ওপর। জ্যাকব ফাটুর কিন্তু একটা ব্লাইন্ড একটা লয়্যালটি যেটা দেখা যাচ্ছে সোলোসিকার ওপর, আর যেখানে টামালোয়ারও কিন্তু তাদের মানে দলনেতা যেটা দেখে মনে হচ্ছে, এবং তারা টাইটেলটা রিটেন করে, এবং তাদের জার্নিটাও কিন্তু একটা ডমিনেটিং জার্নি দেখা যায়, এবং পরবর্তীতেও তাদের রুল চলবে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তো কেভিন ওয়েন্স, কোডি রোডস ভার্সেস গ্রেসন ওয়ালার আর অস্টিন থিওরির ম্যাচ হবে। ব্যাক স্টেজে কিন্তু তাদের একটা বন্ডিং ভালো দেখা যাচ্ছে, এবং প্রথমেই দেখা গেছিলো সেগমেন্টের শুরুতে যে কেভিন ওয়েন্সকে মেনলি ফাঁসানোর চেষ্টা করছিল গ্রেসন ওয়ালার। তার একটা ভিডিও ক্লিপস নিয়ে এআই এর মাধ্যমে এডিট করে
বা তৈরি করে কোনো রকমভাবে কোরিয়ার্সের কাছে রাখছিল এবং তাকে উস্কানোর জন্য সেই ভিডিওটা দেখানো হচ্ছিল। এবং সেখানেও কিন্তু কেভিন ওয়েন্স তাকে মেবি হয়তো কেভিন ওয়েন্স ভাবছে যে কোরিয়ার্স তার সম্পর্কে বাজে ভাববে বা তার ফ্রেন্ডশিপের মধ্যে কোনো কোনো ক্ষতি হবে ফ্রেন্ডশিপের, বাট কোরিয়ার্স সে আশ্বাস জানায় যে তার প্রতি তার বিশ্বাসটা রয়েছে, যেটা একটা ফ্রেন্ডশিপে কিন্তু দরকার এবং তাদের মধ্যে যে ট্রু ফ্রেন্ডশিপ অ্যাথলিট এবং তাদের ট্রু ফ্রেন্ডশিপ কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তো টিফিনি স্ট্রেটনের কাছে কিন্তু মানি ইন দ্য ব্যাংকের সুটকেসটা রয়েছে, যেটা কিন্তু সে তার ফ্রেন্ডের তার পার্টনার মানে ওকে। তো টিফিনি স্ট্রেটনের কাছে রয়েছে মানি ইন দ্য ব্যাংক সুটকেস এবং নায়া জ্যাক্সের কাছে টাইটেলটা। তাদের মধ্যে বন্ডিংটা তো বেশ ভালোই আগের থেকে দেখা যাচ্ছে এবং বেলি আর ওদিকে মিচিন তাদের সাথেও কিন্তু একটা ক্ল্যাশ দেখা গেছে নায়া জ্যাক্স আর টিফিনি স্ট্রেটনের। তো টিফিনি স্ট্রেটনের এখন কিন্তু যে সুটকেসটা রয়েছে এবং সেটা ক্যাশ ইন করে টাইটেলটা নেবে, সেটারও কিন্তু তার সে একটা সুযোগ খুঁজছে এবং নায়া জ্যাক্স কিন্তু অ্যাজ এ পাওয়ারফুল চ্যাম্পিয়ন হিসেবে সে কিন্তু তার ডমিনেন্স দেখা যাচ্ছে এবং তার রুল চলবে এবং পরবর্তীতে টিফিনি তার সুটকেসটা ক্যাশ ইন করতে পারবে কি না এবং নায়া জ্যাক্সের এগেনস্টে গিয়ে সেটাই এখন দেখার। যেখানে প্রিটি ডেডলির একটা কিন্তু মিউজিক্যাল কম্বিনেশন দেখা যাচ্ছে তাদের টিমের মধ্যে, যেটা কিন্তু অবভিয়াসলি একটা এন্টারটেইনিং ব্যাপার দেখে মনে হচ্ছে এবং বেশ একটা ড্রামাটিক শোডাউনও কিন্তু অডিয়েন্সের যেটা মনোরঞ্জন হচ্ছে দেখে। একটা কিন্তু উমেন্স চ্যাম্পিয়নশিপ স্ট্রিট ফাইট দেখা যাবে, একটা উমেন্স চ্যাম্পিয়নশিপ স্ট্রিট ফাইট মিচিন ভার্সেস নায়া জ্যাক্স বেস ইন বার্লিনেই যতটা সম্ভব দেখা যাবে এবং সেখানেও কিন্তু টিফিনি স্ট্রেটনের একটা সুযোগ রয়েছে ক্যাশ ইন করার। সে করে কিনা সেটা কিন্তু একটা বড় সাসপেন্স, বাট দেখে মনে হচ্ছে যে তাদের মধ্যে বন্ডিংটাই বেশি ওভার পাওয়ার হচ্ছে, বাট খেলার এখানে কিন্তু বলা যাচ্ছে না। তো বেস ইন বার্লিনে কেভিন ওয়েন্স আর কোরিয়ার্সের মধ্যে কিন্তু টাইটেল ম্যাচ একটা দেখাই যাবে। তো সেখানে গ্রেসন ওয়ালারকে ডিফিট করে কেভিন ওয়েন্স সে উঠে এসেছিল কোরিয়ার্সের সাথে ম্যাচ খেলার জন্য এবং টাউন আন্ডার সেখানে কিন্তু একটা তাদের কাছে টাউন আন্ডারের গেমটা কিন্তু বেশ এতদিন ধরে ভালোই চলছিল, বাট কোনো কারণে তাদের মধ্যে কিন্তু একটা ইন্টারকলিশন দেখা যায় বিভিন্ন দিক থেকে। তাদের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ হয়। তো কেভিন ওয়েন্স ওয়ালারকে ডিফিট করে সে বেস ইন বার্লিনে কোরিয়ার্সদের সাথে কিন্তু টাইটেল ম্যাচ খেলবে। তার আগে কোরিয়ার্স আর কেভিন ওয়েন্স টাউন আন্ডার এগেনস্টে তাদের ম্যাচটা দেখা যাবে। তো কোরিয়ার্স মানে গ্রেসন ওয়ালারকে বলা হয়েছিল যে শিল্ডের মতো তারা রয়েছে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে, তাদের ফ্রেন্ডশিপটা কম এবং প্রয়োজনীয়তাটা বেশি, মানে একে অপরের প্রয়োজনে আসছে বলে তারা রয়েছে, তাদের ফ্রেন্ডশিপ নেই এমনটাই দাবি জানাচ্ছে। তো কেভিন ওয়েন্স আর রোডস তাদের মধ্যে যে ভিডিওটা মানে ভাইরাল ভিডিও দেখিয়ে তাদের মধ্যে যে ক্ল্যাশ আনার চেষ্টা করছিল সেটারও কিন্তু জবাব এই গেম প্লেতে কিন্তু দেখা যাচ্ছে। তো কোরিয়ার্সের একটা ডমিনেন্স ওয়ালারের ওপর কিন্তু প্রথমে শুরুতেই দেখা যাচ্ছে এবং ট্যাগ কেভিন ওয়েন্স এসে কিন্তু ওয়ালারের উপর রাগটা কিন্তু দেখা যাচ্ছে
অস্টিন থিওরি একটু বেশি স্মার্ট সাজছিল, সে কোরিয়ার্সকে পেছন থেকে গিয়ে অ্যাটাক করার চেষ্টা করছিল, বাট কোরিয়ার্স তো চ্যাম্পিয়ন সে ভুলে গেছে এবং সে তার জায়গাটা ওদিক থেকেই ক্রস করেছে এবং দেখতেও পেয়েছে তাকে। তো জবাবটা ওদিক থেকে দিয়ে দিয়েছে রিংয়ের বাইরে। তো রিংয়ের মধ্যে অস্টিন থিওরির কেভিন ওয়েন্সের ওপর সুপার কিক, দেন কোরিয়ার্সকে ওয়ালার আর কেভিন ওয়েন্সের মধ্যে কিন্তু এখনও মনে হচ্ছে না যে এই ক্ল্যাশটা, সেটা ইগো ক্ল্যাশ, সেটা কিন্তু এখনও কমে গেছে ম্যাচে। মানে ডিফিট করে দিয়েছিল ওয়ালারকে সিঙ্গেল ম্যাচে, বাট তারপরেও কিন্তু তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস দেখা যাচ্ছে। ওয়ালার আর রোডসের মধ্যে ক্ল্যাশ। ও পাওয়ার সান দিয়ে দিল কোরিয়ার্সের কিন্তু একটা অ্যাগ্রেসিভ গেম প্লে। কোডি কাটার সুপার কিক, ও মাই গড, সুইসাইড ড্রাইভ দিতে হবে, বাট তখন কিন্তু অস্টিন থিওরি ডিস্ট্রাক্ট করে দেয়। আর এদিকে ওয়ালার একটা সুযোগ পেয়ে যায় তাকে ডাউন করার, এবং বাট কোরিয়ার্সকে হারাতে পারাটা মানে ওয়ালারের পক্ষে কিন্তু দেখে মানে পসিবল মনে হচ্ছে না, বাট হতেও পারে, হয়তো অস্টিন থিওরি পারতে পারে, বাট ওয়ালারের পক্ষে কিন্তু এখন ইম্পসিবল লাগছে দেখে। তো অস্টিন থিওরি সে একবার জন সিনাকেও ডিফিট করে দিয়েছিল, তো মেবি কোরিয়ার্সকেও ডিফিট করতে হয়তো খাটনি লাগবে, বাট হলেও করতে পারে। কোরিয়ার্সের স্ট্যামিনা আছে বলতে হবে। ওদিকে ওয়ালার কেভিন ওয়েন্সের দিকে দৌড়ে গেছে, আর কেভিন ওয়েন্স নেমে ধাওয়া দিয়েছে। একসাথে কোডির ওপর ডমিনেন্স, আর এদিকে কেভিনকে ট্যাগ কোডির, কেভিন ওয়েন্স ও দৌড়ে গিয়ে পুরো পাওয়ার বাম, কুংফু পান্ডার মতো, যেটা সামোয়ান জো যেটা দিত সেরকমটাই দেখে মনে হচ্ছে। ওটাকে কী বলে, দৌড়ে গিয়ে হোল্ডকে ব্যাক পাওয়ার বাম, না পাওয়ার বামটা ফিনিশারটা, পাওয়ার বল, রাইট, পাওয়ার বল কর্নারে রিংয়ের, কারণ রোপের ওপর থেকে ও হোল্ডকে ট্যাপ করবে তার আগেই কিন্তু সেটা ডিস্ট্রয় করে দেয় অস্টিন থিওরি। আর এদিকে কোডি তার ফিনিশার, ওয়ালারকে কিন্তু নেক ব্রেকার দিতে যায়, তখন কিন্তু ট্যাপ করে ওয়ালার, ও পাওয়ার বাম। কেভিন ওয়েন্সের ফিনিশারটা দারুণ, তাই যেটা দেখে মনে হচ্ছে ওয়ালারকে পাওয়ার বাম দিয়ে দেয়। ও মাই গড, তাদের বন্ডিংটা সত্যি ভালো, মানে এক্সপিরিয়েন্সটা ওদের থেকে বেশি এবং খেলার স্টাইলটাও বেশ ইউনিক। কোডিগাটার দিয়ে অস্টিন থিওরিকে বাইরে বার করার পরে কিন্তু এখানে অনেকটাই সুবিধা হয়ে যায় ওয়ালারকে ডাউন করে পিন করে ম্যাচটা জিতে যাওয়া।
বেসিন বার্লিনে এই ম্যাচটা তো জিতে যায়, কিন্তু বেসিন বার্লিনে তাদের দুজনের মধ্যে যে ক্ল্যাশ সেটা কি জিততে পারবে এবং টাইটেলটা কে জিতবে এবং টাইটেলটা কে উইন করবে সেটা কিন্তু এখন একটা বড় সাসপেন্স। তো এছাড়াও উমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রয়েছে, আলবা ফায়ার ইসলাডন ভার্সেস বিয়াঙ্কা বেলার আর জেড কার্গিল। তাদের মধ্যে টাইটেল ম্যাচ হবে, উমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। বেসিন বার্লিন উবার এরিনাতে নেক্সট সানডেতে দেখা যাবে, সানডেতে দেখা যাবে। তো এছাড়াও রিয়া রিপ্লে ডেমিন প্রিস্ট ভার্সেস লিভ মর্গান আর ডমিনিক মিস্টেরিও। সিএম পাঙ্ক ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচ তো রয়েছে, ইন্টারেস্টিং ম্যাচ দেখা যাবে। গান্থার ভার্সেস র্যান্ডি অর্টনের আইকনিক ম্যাচ বেসিন বার্লিনে, আধুরা ম্যাচ পার্ট 2 বলা যেতে পারে। তো হ্যাঁ, এই পর্যন্তই ইন্টারেস্টিং একটা সেগমেন্ট, একটা ম্যাচ দেখা গেল এবং সেটারই কিছু মুহূর্ত আমার মতন করে বলার চেষ্টা করলাম। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ইন্টারেস্টিং শর্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইন্টারেস্টিং গেম প্লেগুলো, যেগুলো আমার দেখতে ভালো লাগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টও করতে পারো, কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং কার ম্যাচ দেখতে ভালো লাগে এবং কত বছর ধরে দেখছো, বা কোন শোটা বেশি ভালো লাগে, WWE এর কোন শোটা বেশি ভালো লাগে, র, স্ম্যাকডাউন, NXT, লেভেল আপ নাকি অন্য কোনো সেগমেন্ট, সেটাও জানাতে ভুলো না। তো হ্যাঁ, এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।